শুভেচ্ছা, স্বাগত সবাইকে চলতে চলতে অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছে আমি মাহফুজ মিশু। আর আজকে আমাদের অতিথি বাংলাদেশে ভালোবাসা দিবসের প্রবর্তক তাকে বলা যেতে পারে, সম্পাদক, সাংবাদিক এবং খুবই আলোচিত একজন মানুষ, জনাব শফিক রেহমান। আপনাকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন আপনি? ধন্যবাদ এখানে আসার জন্য। আমি আপনার সঙ্গে মূলত ভালোবাসা নিয়ে কথা বলতে চাই। বলুন। এবং ভালোবাসা দিবস এটা উদযাপন বাংলাদেশের মতো একটি দেশে, এই চিন্তা ভাবনাটা আপনার মাথায় কিভাবে এলো এবং কেন এলো, সেই কারণটাই প্রথমে শুনতে চাই। আমি 1986 থেকে 1992 পর্যন্ত নির্বাসনে ছিলাম। তখন লন্ডনে ছিলাম, এ বাড়িতে ছিলাম না। এবং তখন দেখলাম যে সেন্ট ভ্যালেন্টাইন্স ডে খুব ব্যাপকভাবে প্রচলিত হচ্ছে এবং মানুষের থেকে সাদরভাবে সাদরে গ্রহণ করছে। সেন্ট ভ্যালেন্টাইন্স ডে আগেও ছিল ইউরোপে এবং আমেরিকাতে, 70-এর দশকে ছিল, কিন্তু এটা দেখা গেল যে 80-র দশকের মাঝামাঝি সময় থেকে লিফট অফ করলো, হঠাৎ খুব সামনে চলে এলো। ব্যাপকভাবে ইউরোপ আমেরিকার নরনারী, বিশেষ করে তরুণ তরুণী, স্বামী স্ত্রী, প্রেমিক প্রেমিকা এটাকে বরণ করলো। আমি যখন ফিরে এলাম 93-তে আমি এই দিনটি পালনের ডাক দিলাম ফেব্রুয়ারি মাসে। অর্থাৎ 92 থেকে এসে আমি চিন্তা করেছি এটা আমাদের মধ্যে ছড়াতে হবে। এর কারণ হচ্ছে শান্তিপূর্ণ সহাবস্থান আমাদের দরকার। একটা শান্তিপূর্ণ পরিবেশ থাকলে পরে দেশ সামনের দিকে এগিয়ে যেতে পারবে, এটাই আমি চেয়েছি। এবং সেই জন্য দরকার মায়া, মমতা, পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য এবং প্রেম ও ভালোবাসা। যে আমি একটা কলকাতায় যে পাড়া থাকতাম, হিন্দু মুসলিম খ্রিস্টান সবাই থাকতো, সেখানে আমাদের হিন্দু মেয়েরা যারা ছিলেন বাঙালি, তারা কিন্তু রাখি বন্ধন উৎসব করতো, হাতে রাখি পরিয়ে দিত, ভাই ফোঁটা দিয়ে দিত। এটা একটা চমৎকার জিনিস। ভাই বোনের মধ্যে একটা সম্পর্ক ছোটোবেলা থেকে কিন্তু গড়ে উঠতে পারে। তা আমি ভাবলাম তাহলে পরে সেন্ট ভ্যালেন্টাইন্স ডে কেবল তরুণ মানে প্রেমিক প্রেমিকা অথবা স্বামী স্ত্রীর মধ্যে যেন গণ্ডিবদ্ধ না করে এটাকে ছড়িয়ে দিই না কেন। আমি তখন চিন্তা করলাম যে এটা বাবা মার সঙ্গে সন্তানদের ভালোবাসা, ভাইয়ের সঙ্গে বোনের ভালোবাসা এবং স্বামী স্ত্রী, প্রেমিক প্রেমিকা, এটা সব মিলে সর্বজনীন করা যেতে পারে। এখানে আরেকটা কথা আমার চোখে পড়লো যে আপনি বাসে চলে দেখবেন বা আপনি স্কুটারের পেছনে থাকুন, দেখবেন মায়ের দোয়ায় চললাম, মায়ের দোয়া, মা, কত রকম ফুল লেখা থাকে, রিক্সার পেছনে থাকে। আপনি দেখবেন এদেশের সবচেয়ে বড় ভালোবাসার সম্পর্ক হচ্ছে মা আর সন্তানের সম্পর্ক, সবচেয়ে বড়। ইন্ডিয়াতেও তাই। এইটাকে আমার আনতে হবে এই ভালোবাসার দিনের মধ্যে। এই চিন্তা করে আমি এটা শুধু প্রেমিক প্রেমিকা বা স্বামী স্ত্রীর মধ্যে রাখলাম না, আমি বললাম এটা সবাই একটা ভালোবাসার দিন উদযাপন করো। প্রশ্ন হচ্ছে 1993 থেকে 2016, প্রায় 20 বছর, এই সময়ের ভিতরে ভালোবাসা দিবসটার বা এই ভ্যালেন্টাইন্সের নানা রকম ডাইমেনশন জন্মেছে। এর সঙ্গে অর্থনীতি সম্পৃক্ত হয়েছে, এর সঙ্গে কর্পোরেট অনেক কিছু সম্পৃক্ত হয়েছে, এর সঙ্গে টাকার একটা বড় সম্পর্ক। অনেক ব্র্যান্ড শুধু এই দিনটিকে কেন্দ্র করে তারা অনেক প্রোডাক্ট বাজারে আনে। ফলে ভালোবাসার অর্থনীতি নতুন একটি আলোচনার জায়গা হতে পারে। এবং আপনি যখন এটি প্রবর্তন করেছিলেন তখন আপনার ভীষণ জনপ্রিয় সাপ্তাহিক পত্রিকা সাপ্তাহিক যাই যাই দিন, সেটিরও ভালোবাসার সংখ্যাগুলো আমরা পড়েছি স্কুল কলেজ ছাত্র অবস্থায়, সেটির খুবই কাটতি ছিল। ফলে এর পেছনে কি বাণিজ্যিক কোনো কারণও আপনার ভেতর থেকে কাজ করেছিল? আমার পেছন থেকে কোনো বাণিজ্যিক কাজ করেনি। এখন আমি একটা দিন করতে চাইলেই তো হবে না। আপনি যে ভালোবাসা বিশেষ সংখ্যা যাই যাই দিনের কথা বললেন, 1993 ফেব্রুয়ারিতে বেরিয়েছিল প্রথম। এটা করার আগে তো আপনার প্রস্তুতি নিতে হয়েছে। আপনার নিশ্চয়ই মনে আছে, হয়তো জানেনও, যে প্রতিটি ভালোবাসার সংখ্যায় আমরা লেখকদের লেখা আহ্বান করতাম, অর্থাৎ ফেব্রুয়ারি মাসে। হ্যাঁ, পাঠকদের লেখা। ফেব্রুয়ারি মাসে যখন আমরা ভালোবাসার সংখ্যা প্রথম বের করলাম, তার আহ্বান 2-3 মাস আগেই করলাম। আপনারা আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতা জানান। কেননা আপনি মান্নাদের একটা গান নিশ্চয়ই শুনেছেন যে যেখানে কথা হচ্ছে প্রতিটি মানুষের জীবনে প্রেম আসে, ঠিক আছে, সেই তো ভালোবাসে। তা এখন আসলে মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক যেটা প্রেমের, সেটা হচ্ছে গল্প কিন্তু একটাই, বয় মিস গার্ল, গার্ল মিস বয়, বয় ম্যারিজ গার্ল অথবা বয় ক্যানট ম্যারি গার্ল, বিচ্ছেদ হয়ে গেল, এই তো গল্প। তাহলে প্রতিটি মানুষের জীবনে কিন্তু একটা প্রেমের কাহিনী আছে, আপনি দেখবেন আছে। এবং তাই যদি থাকে সেটা প্রকাশ হচ্ছে না কোথাও, কোনো পত্রিকা প্রকাশ করছে না। আর তখন তো যমুনা টেলিভিশনে ছিল না, তা হবে কোথায়? আমি তখন চিন্তা করলাম আমি আমার পাঠকদের বলি না কেন, তোমাদের জীবনে যেসব ব্যর্থ প্রেম, অধিকাংশ ব্যর্থ বা ওয়ান ওয়ে, আচ্ছা,
ওয়ান ওয়ে লাভ বলতে পারেন। ব্যর্থ প্রেম বলে কি আসলে কিছু আছে, সেটা আরেকটা প্রশ্ন। আছে থাকতেই পারে। আপনি যাযাবরের দৃষ্টিপাত করে দেখবেন সেখানে আছে। আচ্ছা, চারুদত্ত আধাকারের জীবনী ব্যর্থ প্রেমের কাহিনী, কিন্তু দুর্দান্ত কাহিনী। আচ্ছা, সেইখানে সেই জন্য আমি বললাম যে আপনারা সকলে এই দিনটিতে আপনারা লেখা পাঠান। ওই লেখা পাঠানোর ফলে আমরা কিন্তু প্রথমে 32 পৃষ্ঠা এবং পরিশেষে সেটা 128 পৃষ্ঠা ভালোবাসার সংখ্যা হলো। কিন্তু তাই নয়, বাঙালি এত ভালোবাসে যে এত লেখা সংখ্যা করতে হয়েছে। কয়েকটা সংখ্যা আমাদের ভালোবাসার সংখ্যা বেরোয়, তারপরে বেরোয় ফাল্গুনি ভালোবাসা, চৈতালি ভালোবাসা, বৈশাখী ভালোবাসা। মানে ভালোবাসা আক্রান্ত আমরা হয়ে গেছি। এত ভালোবাসা বেশি বলেই বাংলাদেশের জনসংখ্যা হতো এত বেশি। আচ্ছা, মনে রাখতে হবে আমরা সবাই কিন্তু আমাদের পিতামাতার ভালোবাসার ফসল, এটাও মনে রাখে, এটা খারাপ কিছু না, ভালো। আচ্ছা, তো এই যে এদেরকে নিয়ে তখন আমরা মনে করেন এই যে বাণিজ্যিক, তা আমি যদি এখন একটা কাগজ বের করি, এর পিছনে নিশ্চয়ই বাণিজ্যিক কনসিডারেশন থাকবে। টাকা ছাড়া তো নিউজ প্রিন্ট পাবো না, ছাপবেও না। আপনারাও যখন টেলিভিশন, এর পিছনে বাণিজ্য আছে। বাণিজ্য ছাড়া কোনো কিছু ভালো জিনিস এবং সফল বাণিজ্য ছাড়া সফল কোনো কিছু হবেও না। সুতরাং এটা এসে গেল, এবং পরে এখন হলমার্ক থেকে শুরু করে আর্চিস থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠান, প্রকাশক, পত্র-পত্রিকা, খাবারের দোকান, হ্যাঁ, সবার খাবারের দোকান, এটা আছে বলেই লিফট আপ করেছে, ফুলের দোকান বিশেষ করে। সুতরাং এটা বাণিজ্যিকটা পরে এসছে, বাণিজ্যের উপর ভিত্তি করে জিনিসটা আরও ছড়িয়ে গেছে। কিন্তু মানুষের হৃদয়ে যদি ভালোবাসা না থাকতো, তাহলে হাজার বাণিজ্য করলেও আপনার চলবে না। তার মানে হচ্ছে যে শফিক রেহমানের ভালোবাসা দিবস নিয়ে যে ভাবনা, সেটি বাস্তবায়নের ক্ষেত্রে সম্পাদক শফিক রেহমানের যে পরিচয়টা, সেটি সম্ভবত সবচেয়ে এককভাবে বড় ভূমিকা রেখেছে। আমার পাঠক লেখকরা, হ্যাঁ, এবং আমরা আপনার সেই সম্পাদক জীবনের গল্প শুনবো। তার আগে ছোট্ট একটা বিরতি নিতে চাই। দর্শক, ছোট্ট একটা বিরতি নিচ্ছি, কথা বলবো সম্পাদক শফিক রেহমানের সঙ্গে। আমাদের সঙ্গে থাকবেন নিশ্চয়ই। বিরতির পর স্বাগত আরেকবার। কথা বলছিলাম শফিক রেহমানের সঙ্গে। আপনি আপনার নির্বাসনের কথা বলছিলেন ভালোবাসা দিবস প্রবর্তনের সময়। এই নির্বাসনের গল্পটা শুনতে চাই। কেন নির্বাসিত হয়েছিল? কে আপনাকে নির্বাসনে পাঠিয়েছিল? অপরাধটাই বা কী ছিল? অপরাধ কিছু ছিল না। অপরাধ ছিল তদানীন্তন স্বৈরশাসক জেনারেল হুসেন মোহাম্মদ এরশাদের বিরুদ্ধাচরণ আমি করেছিলাম। আমি গণতন্ত্রের পক্ষে কথা বলছিলাম, কিন্তু তিনি প্রকারান্তরে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। আপনি মানে আপনার পত্রিকার মাধ্যমে? আমার পত্রিকার মারফতে। এবং একটা বিশেষ আর্টিকেল ছিল, সেটা ছিল 30 সেট অলংকার। আমি বলছিলাম সংসদের শোভা 30 সেট অলংকার, এই যে নারীদেরকে যে বসানো হয় ওখানে সংরক্ষিত আসন, এটা আমি মনে করছি অনুচিত। এটাও তাদের ভালো লাগেনি এরশাদ সাহেবের। আর আরেকটা আর্টিকেল ছিল যেখানে আমি অনেক কল্পিত সংলাপ লিখতাম। আমার তখন মিলা মোয়েন খুব আলোচিত ব্যাক পেজে থাকে, প্রেম প্রেমিকা ছিল। ওরা একটা আলোচনা করেছে যে এরশাদ সাহেবের একটা বিদেশের ট্যুরে গিয়েছেন, আর যাবার কথা ছিল মালদ্বীপে, তাকে নামিয়ে দিয়েছে আন্দামানে। এবং তিনি খুব চিন্তিত পড়ে গেলেন যে আমি কি নির্বাচিত হয়ে গেলাম কিনা, আমার দেশে কু হয়ে গেছে কিনা, এটা উনি ভেবেছিলেন। এটা কিন্তু আমার কল্পিত ছিল, কিন্তু আমি জানতাম না অ্যাকচুয়ালি ওরকম একটা চিন্তাভাবনা তখন আর্মির মধ্যে, সেনাবাহিনীর মধ্যে ছিল। এরশাদ সাহেব ফিরে এসে এই লেখার জন্য উনি চিন্তা করলেন আমার নিশ্চয়ই তাহলে সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ আছে। আপনি তারপরে 92-93-তে যখন দেশে ফিরলেন, তারপরেও বাংলাদেশের রাজনীতিতে এরশাদ একটি অপরিহার্য, এরশাদ বা তার দলটি নানা কারণে অপরিহার্য হয়ে গেল। ক্ষমতার সমীকরণে, নানা ইকুয়েশনে আমরা দুটো দলকে নিয়ে টানাপোড়েন দেখি, জামাত ইসলামী এবং হোসেন মাহমুদ এরশাদের জাতীয় পার্টি। তারপরে তার সঙ্গে কোনো রকমের যোগাযোগ হয়েছে বা কখনো দেখা সাক্ষাতের সুযোগ হয়েছে? তার সঙ্গে যখন প্রথম দেখা হয়, তিনি খুব বিব্রত বোধ করলেন। আচ্ছা, তা আমি হাত বাড়িয়ে দিলাম, তিনি হাত বাড়ালেন, সেখানে করলেন। তারপর বললেন আপনি আমার বিরুদ্ধে লেখেন। বললাম কেন লিখি সেটা নিশ্চয়ই আপনি জানেন, এবং সেই কাজটি না করলে আপনার প্রফেসর সবাই করবে, আর করবেন না। আমিও তাকে এই কথা বলে দিয়েছি। তো ডাস্টিন আমরা একই টেবিলে বসে আবার খেয়েছি। নির্বাচনের আগেও তিনি আমাকে ডেকে খাইয়ে তারপরে আমাকে নির্বাচনে পাঠিয়েছিলেন। তার অন্যরকম স্টাইল ছিল। আপনার পরিবারের ইতিহাস বলে আপনার একটু বাম ঘেঁষা রাজনীতির সঙ্গে ছিলেন। আপনার লেখালেখিও সেটা বলে। আপনি ভালোবাসা দিবস প্রবর্তন করেছেন, পাঠকরা খোলা মনে লিখেছে। সেই শফিক রেহমান হঠাৎ করে একটু ডান ঘেঁষা এবং একটি দলের সঙ্গে সম্পৃক্ত হয়ে গেলেন। সেটা নিশ্চয়ই অপরাধ না। আমি বলছি যে এই প্রত্যাবর্তনটা কেন, যদি সংক্ষেপে বলেন। আমার বাবার ডাইরেক্ট ছাত্র ছিলেন শেখ মুজিবুর রহমান। আমি তার ছোটোবেলায় তার কোলেই বসতাম, ছোটোবেলায়, কেন একই হোস্টেলে থাকতাম। আমার বাবার কোয়ার্টার্স ছিল, উনিও বেকার ছিল কলকাতায়। তো সেই অর্থে বলতে পারেন আমরা সম্পূর্ণভাবে কিন্তু আওয়ামী ঘরানার সঙ্গে সংশ্লিষ্ট ছিলাম।
এমনকি যে বাকশাল হয়েছে, এটা 15 নম্বর স্কটন গার্ডেন, এগুলো সব আমরা আত্মীয় বাড়ি। আমার খালুর বাড়ি 13 নম্বর, ওইখানে আমার খালুর বাড়িতে আপনার বাকশাল হয়েছে। ওখানে কলকাতা ফেরত যারা বুদ্ধিজীবী ছিলেন, আমার বাবা কুড়ে ঘরের ন্যাপ যে মুজাফর আহমেদ, তারপরে এখানে সাইদুল হাসান, শারমিন হাসানের বাবা ছিলেন, যিনি খুব ভালো নাচেন মহিলাটি, ফরিদা হাসানের স্বামী, এরা সবাই কিন্তু মিলিত হতেন ওখানে, ভাষণীয় আসতেন ওখানে। তো এখানে তারা কিন্তু পুরো পাকিস্তানের তদানীন্তন, মনে হচ্ছে পাকিস্তান না হলে আজকে বাংলাদেশ হতো না। যে যতই পাকিস্তানকে গালি দিক, এটা বুঝতে হবে আমি সত্য কথাই বলছি। এবং শেখ মুজিবুর রহমান যদি অসমাপ্ত আত্মজীবনী পড়েন, দেখবেন বাংলাদেশ কথাটাই সেখানে। তিনি পাকিস্তানের নেতা ছিলেন 54 বছরের মধ্যে, তার জীবনে 50 বছর। সুতরাং এদেশের মানুষ সেই দলটি লড়েছেন। এখন সত্যি কথা বলার জন্য আমি পাকিস্তানি হয়ে যাচ্ছি না, আমি তো পাকিস্তানের বিরুদ্ধে চলে গিয়েছি, আমি মুক্তিযুদ্ধে চলে গেছি, পাসপোর্ট সারেন্ডার করে দিয়েছি, আমি ফিরতে পারতাম না। আর যেখানে দাঁড়িয়ে কথা বলছি সেটা আজকে পাকিস্তান থেকে ফিরতে পারতাম না। আমি আসলে অতিরিক্ত হয়তো প্রগতিশীল, আমি অনেক আগের কথা ভবিষ্যতে চিন্তা করি, সেটা অনেক কাছে খাপ খায় না। মনে যারা কনজারভেটিভ, যারা মৌলবাদিতা কি, মৌলবাদিতা হচ্ছে পুরনো নীতিকে আঁকড়ে ধরা, এই তো ইসলামী মৌলবাদিতাই, বাঙালি মৌলবাদিতাও কিন্তু তাই। আপনি 40 বছর আগে বা 50 বছর আগেকার কথা আপনি ভাবছেন, এটা ভুল। কারণ রবীন্দ্রনাথ ঠাকুর ধরে রাখতে চলবে, রবীন্দ্রনাথ ঠাকুর নতুন রূপে নিয়ে আসবে, তিনি বিটলস ছিলেন, তার মতন বড় একটা মাপের সঙ্গীত শিল্পী বিদেশে খুব কম আছে। প্রচলিত ধারণা যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অনেক বক্তৃতা আপনি লিখেন, উনি আপনার অনেক পরামর্শ শুনেন, কিন্তু এই বিএনপির মতো একটি বড় রাজনৈতিক দল অনেক বেশি জামাত নির্ভর হয়ে গেছে, এটা আপনাকে কষ্ট দেয় কিনা? কিংবা জামাত ইসলামের রাজনীতিকে আপনি কিভাবে, বিএনপির সঙ্গে তাদের যে মাখামাখি, সেটাকে ব্যক্তি শফিক রেহমানের মূল্যায়ন কি? না, আমি মনে করি যে বিএনপি একাই চলতে পারে। এবং এখন গত 5ই জানুয়ারিতে আমরা দেখলাম যে বিএনপি বড় একটা সমাবেশ করলো, জামাতে সেখানে উপস্থিত ছিল না। তবে জামাতকে আমি আইন করে শাস্তি দিয়ে ওভাবে আমি জামাতকে রাজনীতি থেকে বিদায় করতে রাজি নই। আমি চাই যে ইলেকশন হবে, ইলেকশনে মানুষের বেছে নেওয়ার অধিকার থাকবে, এবং তাহলে কিন্তু আপনি স্বৈরতন্ত্রের দিকে যাবেন না, একদলীয় শাসনের দিকে যাবেন না। আপনি মনে করতে পারেন জামাত একটা বড় চ্যালেঞ্জ হতে পারে আমার, কারণ আমাকে ভালো কাজ করতে হবে। রাজনীতিতে সব রকম লোক থাকাই দরকার। ইংল্যান্ডে কি নাজি পার্টির পক্ষে লোক নেই? জার্মানি থেকে নাজি পার্টির এখনও হিটলারের পক্ষে লোক নেই? তাদেরকে কিন্তু কী করে খারিজ করে দেওয়া হয়েছে? ভালো যারা নেতা, নতুন যারা নেতা, তারা ভালো কাজ করেছেন, ফলে জামাত মতো পার্টিগুলো বা যাদের মনে হয় দেশের পক্ষে নাই, সেসব পার্টিগুলো সেখানে মাথা তুলে দাঁড়াতে পারেনি। জামাতিরা একসময় শফিক রেহমানকে একেবারেই দেখতে পারতেন না, রীতিমতো গালিগালাজ করতেন। এখন জামাতিরা আপনাকে নিয়ে অন্তত চুপচাপ থাকে, সেটা কি বিএনপির সঙ্গে আপনার সম্পৃক্ততার কারণে? না 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 না, আপনি নিজের বিশ্বাসে অটল থাকুন, আপনার বিবেকের অনুযায়ী আপনি কাজ করুন, আপনি মানুষকে ভালোবাসুন, ভালোবাসে শেখান। আপনাকে বিএনপিও ভালোবাসে, জামাতও ভালোবাসে, আওয়ামী লীগও ভালোবাসে। জি, শফিক রেহমান, আমাদের আবার আর একটা বিরতি নিতে হচ্ছে। দর্শক, আমরা আবার একটা ছোট্ট বিরতি নিচ্ছি, ফিরছি কিছুক্ষণের মধ্যে, আমাদের সঙ্গে থাকবেন নিশ্চয়ই। স্বাগত। আরেকবার কথা বলছিলাম সাংবাদিক শফিক রেহমানের সঙ্গে। আপনি বাংলাদেশের সাংবাদিকতায় একজন আলোচিত মানুষ। আপনার পত্রিকা এবং সাপ্তাহিক থেকে যখন জাইজাদিনকে আপনি দৈনিক করার চেষ্টা করলেন, বিশাল আয়োজন, প্রথম কমপ্লেক্স হলো, সেখানে মুভি দেখানো, তো অনেক কিছু, সেটি শেষ পর্যন্ত হলো না, মানে সেটি সাস্টেন করলো না। সেই জায়গা থেকে কখনো কি মনে হয় যে সম্পাদক হিসাবে আপনি খানিকটা ব্যর্থ হয়েছেন দৈনিক পত্রিকা করতে গিয়ে? না, কেন দৈনিক পত্রিকা করতেই পারিনি। আমি দুবার চেষ্টা করছি, একবার নয়। প্রথমবার মাসখানেক বের করার পরে দেখলাম এটা প্রোডাক্টটা ভালো হয়নি, আমি বন্ধ করতে বাধ্য হলাম, তখন আমার প্রেসও ছিল না। দ্বিতীয়বার বড় আয়োজন করে করতে গেলাম, এটা বড় আয়োজনই করেছিলাম। যতদিন আমি ওই পত্রিকার দায়িত্বে প্রথম দিকে ছিলাম, তখন দেখা গেল যে পত্রিকা কখনো আমি 12টার মধ্যে বের করতে পারছি না। এটা বলতে হবে যে আমাদের সামগ্রিক একটা বড় ব্যর্থতা ছিল। আচ্ছা। দ্বিতীয়ত, রাজনৈতিকভাবে যেটা হলো যে আমি কখনোই সেনাতন্ত্রের পক্ষে নেই। আমি এখনও মনে করি একটা খোঁড়া গণতন্ত্র ভালো সেনাতন্ত্রের চাইতে ভালো। এইখানটাতে আমার সঙ্গে বিরোধ লেগে গেল সেই সময়কার 111 সরকারের সঙ্গে, যে আমি বলছি না, আমি আপনাদের কথা নিয়ে চলবো না। যেসব কথা নিয়ে আজকে মিস্টার মাহফুজ জানাম বলছেন যে মিথ্যা সংবাদ তাকে দেওয়া হয়েছিল এবং তিনি সেটা বের করে ভুল করেছেন, তার তো ভুল করা উচিত হয়নি। সেই ভুল তো আমি করিনি। আমাকেও তো প্রত্যেকদিন বিকেলে বলা হতো সিডি দেওয়া হচ্ছে, জলিল সাহেবের সিডি আমাকে দেওয়া হয়েছিল, আমি সেটা তো ছাপিনি আমার কাগজে।
যিনি ওই যে ডেডলাইন দিয়েছিলেন দেশে একটা আন্দোলন মানে সরকার ফেলে দেবে, ওই তো আমিও পেয়েছি। তাতে টর্চারের সময় সে কী বিবৃতি দিয়েছিলেন, অথবা এমনকি প্রথম হলো এবং ডেইলি স্টারে যে কর্ণধার মিস্টার লতিফুর রহমান শিল্পপতি, তিনিও যে দুর্নীতি দায়ে অভিযুক্ত হয়েছেন সেই তথ্য আমাকে দেওয়া হচ্ছে, আমার কাছে এখনও আছে। আমি তো ছাপিনি সেটা, আমি তো ছাপতেই পারতাম, আমি ছাপিনি, কিন্তু অন্য কাগজগুলো ছেপেছে। প্রথম আলো এবং ডেইলি স্টার তো বটেই। তা এই যে বিরোধিতা হলো আমার সঙ্গে, আমি কিন্তু তখন থেকেই চেষ্টা করে গেছি গণতন্ত্রের দেশে ফিরিয়ে আনতে। আজকের প্রথম যে শেখ হাসিনার মুক্তির জন্য তিনি তখন জেলে ছিলেন, এবং বিরোধী নেত্রী এখন যিনি যে বিরোধী দলীয় নেত্রী, তার জন্য মুক্তির চেষ্টা করেছি, এবং তারা জানতেন করেছি। আর সেই কারণেই খালেদা জিয়া মুক্তি পেয়ে 2008 সেপ্টেম্বর মাসে এই বাড়িতেই কিন্তু এসেছেন, এইখানে তিনি বসছেন, প্রথম কদিন অফিস করেছেন। এটাই কারণ। বাংলাদেশের রাজনীতির সঙ্গে আমরা মুক্তিযুদ্ধ থেকে শুরু করে সবসময় দেখি গণতন্ত্র, রাজনীতি, শাসন এগুলোর সঙ্গে পত্রিকার একটা দারুণ সম্পর্ক, সবকিছু জড়িত। 111-এর সময়ের গল্প আপনি নিজ থেকেই বললেন। এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে বাংলাদেশের সাংবাদিকতা এখন কোথায় দাঁড়িয়ে? বাংলাদেশের সাংবাদিকতা এখন ব্যবসাতন্ত্রের দিকে চলে গিয়েছে। ট্যাঙ্ক বানাচ্ছেন তিনি হচ্ছেন, যিনি মুরগির ডিম বানাচ্ছেন তিনিও কিন্তু টেলিভিশনের মালিক হচ্ছেন, ভেবে দেখুন না, পত্রিকার মালিক এবং পত্রিকা মালিক হচ্ছে। আমি মনে করি ব্যবসায়ীদের ব্যবসায় থাকা উচিত, পত্রিকা উচিত, যারা ইনফরমেশন বোঝে সেই লোকগুলোর কিন্তু আসা উচিত। এখন আমরা আপনার ভালোবাসার গল্প শুনতে চাই, আপনার জীবনের ভালোবাসা। সেন্সর সব তো বলা যাবে না, যতটুকু বলা সম্ভব। ম্যাট্রিক পাস করে প্রেমে পড়েছিলাম, বিয়ে করেছি MA পাস করার পরপরই, অর্থাৎ তখন আমার বয়স ছিল 22 বছর, 24 বছর বয়সে বাবা হয়েছি। তো আমি চট্টগ্রামে গিয়েছিলাম, সেখানে লাভ লেনের কাছেই ছিল আমার ভবিষ্যৎ স্ত্রীর বাড়ি। তাকে দেখে আমি মুগ্ধ হলাম, হয়তো সেও হয়েছিল। তারপরে সে যুগে SMS ছিল না, চিঠির আদান প্রদান, নীল খামে নীল প্যাডে ব্যাজিলন বন্ড এগুলো লেখার আদান প্রদান হতো। তারেক রহমানের স্ত্রী, 60 বছর হবে। এটা একটা লম্বা জীবন পাড়ি দেওয়া, সকলেরই জীবনে কিন্তু উত্থান পতন আর্থিকভাবে সামাজিকভাবে আছে, আমারও হয়েছে, তারও হয়েছে। ভালোবাসা তো কখনো বেশি হয়, কখনো কম, সব রকম। আমার প্রশ্ন হচ্ছে, ভালোবাসা দিবসে মানুষকে অনেক কিছু উপহার দেয়। আপনি একটা অনুষ্ঠান করেন টেলিভিশনে, সেটার নাম হচ্ছে লাল গোলাপ। আপনি কি এখনো মনে করেন যে উপহার হিসেবে, ভালোবাসার উপহার হিসেবে সবচেয়ে ভালো জিনিস গোলাপ বা ফুল? না 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 না, মানুষকে ভালোবাসতে পারে যে জিনিসটা আপনি উপহার দিচ্ছেন সেটাই কিন্তু খুব দামি হয়ে যায়। এবং সেখানে আমার অনুরোধ হচ্ছে, আপনারা ফুল দিতে পারেন, লাল ফুল, যে কোনো ফুল, নাহলে চকলেট দিন, নাহলে লজেন্স দিন। মা বাবার কথা বলছি, তাদের ভুলে যাবেন না। ভালোবাসার দিনে অন্তত সেদিন আপনার ছেলেমেয়েরা, আমি অনুরোধ করব, আপনার সে মা বাবাকে একটু চা খাওয়ান সকালবেলা গিয়ে, মা বাবা খুশি হবে। ভালোবাসার ধরন পাল্টাচ্ছে। এখন ধরেন এরকম ভালোবাসা হয়ে যাচ্ছে, দুজনকে দেখেই নাই, তাদের ফেসবুকে পরিচয়, বড়জোর হয়তো স্কাইপে বিয়ে হচ্ছে। ফলে আপনার যুগের ভালোবাসা, আপনারা যখন চিঠি লিখতেন, সেই জায়গাটা ভালোবাসার সঙ্গে সাহিত্য চর্চা, সঙ্গীত চর্চা, সেগুলোর একটা অঙ্গাঙ্গী সম্পর্ক ছিল। রবীন্দ্রনাথ নিয়ে ছেলে ভালো গল্প করতে পারলে মেয়েটা পড়ে যেত। এখন সেটি হচ্ছে না। এইটা কি কোনোভাবে ক্ষতিকারক কিছু হচ্ছে, নাকি এটা আসলে সময়ের কারণেই? যুগের সঙ্গে সব কিছু বদলে যাচ্ছে। এখন SMS হয়ে গেছে, সুতরাং আপনি চিঠি দিচ্ছেন SMS-এর মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে। আমরা ভালোবাসার সঙ্গে জুটি একটা ছিল, লাইক আলিফ লাইলা, লাইলি মজনু, শিরি ফরাদ। কিন্তু এখন দেখা যাচ্ছে দেবদাস পার্বতী দেবদাস। কিন্তু আবার রবীন্দ্রনাথ কিন্তু তখনই দেখিয়েছেন যে অমিতের যেরকম লাবণ্য থাকে সেরকম কেতকীও থাকে। ফলে সেই প্রবণতাটা ইদানিং অনেক বেশি। একজনই অনেক প্রেম করে, বা না পেলে তার জীবন অস্থির হয়ে যায় না, সে আরেকজনকে নিয়ে চলে। এইটা কি আসলে কেন হচ্ছে? মেয়েরা সাধারণত একটি পুরুষকে বেছে নেয়, আর ছেলেরা হয়তো একাধিক নারীর প্রতি তার আসক্তি থাকতেই পারে। কিন্তু ভালোবাসার সম্পর্কটা আসলে কি? আসলে হচ্ছে বিশ্বাস এবং মঙ্গলের সম্পর্ক। আমি যদি কাউকে ভালোবাসি, এরিক সেগাল তার লাভ স্টোরি বইতে লিখেছেন, ইন লাভ ইউ নেভার হ্যাভ টু সে সরি। অর্থাৎ তুমি এমন কিছু করবে না প্রেমিকের সঙ্গে বা প্রেমিকার সঙ্গে যাতে তোমার সরি বলতে হবে, তুমি খারাপ করবে না, তুমি প্রেমিকার মঙ্গলই চাইবে। সেক্ষেত্রে তোমার ভালোবাসার সম্পর্কে অবিশ্বাসী হওয়ার কোনো সুযোগই নেই। যদি তুমি আরেকটা মেয়েকে ভালোবেসে ফেলো বর্তমানটাকে বাদ দিয়ে, তাহলে বলতে হবে সৎসাহ থাকলে, সরি আমি আর পারছি না তোমার সঙ্গে থাকতে, আমি কিন্তু ওনাকে ভালোবেসে ফেলেছি, আমি চললাম। এবং হয়তো সেটা সে মেনেও নেবে। এই জন্যই বিদেশে কিন্তু অনেক বেশি ডিভোর্স হয়, এবং বিয়ে হয়, প্রেমও হয়, ডিভোর্স হয় তেমনি। আমাদের দেশে দেখা যায় একটা মৃত ভালোবাসাকে নিয়ে, সম্পর্ক নিয়ে স্বামী স্ত্রী চলার চেষ্টা করে, যেখানে স্বামী প্রতারণার আশ্রয় নেয় এবং স্ত্রী বঞ্চিত হয়। এটা ঠিক না। জি, আপনাকে অনেক ধন্যবাদ শফিক রহমান আমাদের সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ। দর্শক, শেষ করছি আজ। দেখা হবে পরবর্তী পর্বে অন্য কোনো অতিথির সঙ্গে। ভালো থাকবেন সবাই।